সবাইকে থ্যাংক ইউ। এই আজকের গল্প পাঠের আসরে সবাইকে ওয়েলকাম। আর যারা যারা দেখছো আমার গল্প পাঠের আসর নিয়মিত যারা দেখো সবাইকে থ্যাংক ইউ। আজকে পড়ছি একটু হাসির। আজকে পড়ছি নয়নচাঁদ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আচ্ছা, সবাই তোমরা নিশ্চয়ই গরমে কেমন আছো? সবাই একই অবস্থা, ভালো আছো আশা করি। ঠিক আছে, আমি এবার পড়ি। গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদের ঘুম ভেঙে গেল। এমনিতেই নয়নচাঁদের ঘুম পাতলা, টাকা থাকলেই দুশ্চিন্তা, দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা, অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দ, অগ্নিমান্দ থেকেই উদরাময়। সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ নেই। সারা বছর কবরেজি, পাচন, হোমিওপ্যাথি, গুলি, অ্যালোপ্যাথি নানান রকম সব ওষুধ খেয়ে বেঁচে থাকতে হয়। ঘুম ভাঙতে নয়নচাঁদ চারদিকে চেয়ে দেখল। রাত্রিবেলা এমনিতেই নানান রকমের শব্দ হয়, ইঁদুর দৌড়োয়, আরশোলা খড়খড় করে, কাঠের জোট পটপট করে ছাড়ে, হাওয়ায় কাগজ ওড়ে, আরও কত কী। তাই নয়নচাঁদ তেমন ভয় পেলেন না। মনে হয়েছিল একটা শব্দ হয়েছিল, জানলার কাছে কেন টুম করে একটা আওয়াজ হলো। নয়নচাঁদ উঠে বড় বাতি জ্বেলে মোড়কটা খুললেন। দেখলেন একটা ওই গ্লাসটার কাছে টেবিলের ওপরে একটা কাগজের মোড়কে কে কি ছুঁড়ে দিয়ে রেখেছে। একটা মানে ঢিলের মধ্যে কাগজ মোড়কে কিছু লিখে ছুঁড়ে মেরেছে, মানে সেটা সে টেবিলে পড়েছে নয়নচাঁদের। নয়নচাঁদ উঠে বড় বাতি জ্বেলে মোড়কটা খুললেন। যা ভেবেছেন তাই, ঢিলে জড়িয়ে কে একখানা চিঠি লিখেছে, একদম লাল অক্ষর দিয়ে লেখা। লিখেছে, নয়নচাঁদ, আমাকে মনে আছে সামান্য দেনার দায়ে আমাকে ভিটে ঘুঘু চড়িয়েছিলে আমার ভিটেতে। আমার বউ আর বাচ্চারা বিক্রি হয়ে সেখান থেকে পথে পথে ঘুরছে। অনেক সহ্য করেছি, আর না। আগামী অমাবস্যায় তোমার ঘাড় মটকাবো। ততদিনে ভালো মন্দ খেয়ে নাও, ফুর্তি করো, গাও, নাচো, হাসো। বেশি দিন তো আর নয়। এটি তোমার জনার্দন। এইটা তো দেখে নয়নচাঁদ ঠকঠক করে কাঁপতে লাগলো। এবার তোমাদের সব বলছি, জনার্দনটা কে, কে এই চিঠি কে লিখেছে, কী করেছে জনার্দন কে, তার নামে কেন চিঠিটা। তার শিথিল হাত থেকে পড়ে গেল। চাকর বাকর বউ ছেলে মেয়েকে রাখার চেষ্টা করলেন, কিন্তু সে পারলেন, গলা দিয়ে আওয়াজ বেরোলো না। জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদের। নিরীহ গোছের মানুষ, তবে বেশ খরচার হাত ছিল। প্রায়ই হ্যান্ডেড লিখে নয়নচাঁদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করত। কখনো টাকা শোধ করতে পারেনি। নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়িঘর সব দখল করে নেয়, আর জনার্দন সেই দুঃখে বিভাগী হয়ে চলে যায়। মাসখানেক বাদে নদীর ওপারে জঙ্গলের মধ্যে একটা আমড়া গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচাগলা লাশটা পাওয়া যায়। তার বউ ছেলে মেয়েদের কী হয়েছিল নয়নচাঁদ জানে না। সেই ঘটনার পর থেকে 3-4 বছর কেটে গেছে। নয়নচাঁদের ভূতের ভয় আছে, তাছাড়া অপঘাতের মৃত্যুকেও তিনি খুব ভয় পান। খানিকক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডেকে পাঠালেন। সেদিন রাত্রে আর কেউ ঘুমোতে পারল না। পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হলো। গোয়েন্দা বরদাচরণ পাড়াডি লোক, মানে সেই পাড়াডি লোক, সে গোয়েন্দাগিরি করে। বরদাচরণ একটা অদ্ভুত লোক। স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না। তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে। এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে বাড়িতে ঢোকেন না, পেছনের খিড়কি দরজা দিয়েও ঢোকেন না। তিনি কিভাবে ঢোকেন জানেন? পাঁচিল টকাবেন, নয়তো গাছ বেয়ে উঠে ছাদে নামবেন, ছাদে নেমে তারপর সিঁড়ি দিয়ে এসে নিচে নামবেন। নয়নচাঁদের বাড়িতে বরদাচরণ ঢুকলেন টারজানের কায়দায়। বাড়ির কাছেই একটা মস্ত বটগাছ আছে। সেই বটে ঝুড়ি কষে খানিকটা ঝুল বেয়ে খেয়ে বড়দা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন এবং সেখান থেকে লাফিয়ে পড়লেন। পড়ে একটা চালতা গাছে, সেখান থেকে পাঁচিল ডিঙিয়ে নয়নচাঁদের বাড়ি। উকি দিয়ে বললেন, কি হয়েছে বলুন তো? জানলায় আচমকা বরদাচরণকে দেখে নয়নচাঁদ ভিড়মি খেয়ে প্রথমটায় গো গো করতে লাগলেন। চোখে মুখে জলে ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেওয়া হলো। তারপর তিনি ধৈর্য ধরে সব ব্যাপারটা শুনলেন, কি ব্যাপার হয়েছে। অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ, তখন বরদা গম্ভীর মুখে বললেন, তাহলে এই জানলাটাই, এখান দিয়ে ঢিল দিয়ে চিঠিটা ছোড়া হয়েছিল? হ্যাঁ বাবা বড়দা। জানলার খুব নিবিষ্টভাবে পরীক্ষা করে বড়দা বললেন, অনেকদিন জানলাটা রং করাননি দেখছি। না, খামোখা পয়সা খরচ করবো কেন? জানলা রং করালেও আলো হাওয়া আসবে, না করালেও আসবে। ছুটমুট খরচা করতে যাব কেন? তার মানে আপনি খুব কৃপণ লোক, তাই না? কৃপণ নই বাবা, লোকে বাড়িয়ে বলে, তবে হিসেবই বলতে পারো। কাল রাতে আপনি কি খেয়েছিলেন? কেন বাবা বড়দা?
রোজ যা খাই তাই খেয়েছি, দুখানা রুটি আর কুমড়ো ছেঁচকি। বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, আপনি খুবই কৃপণ, ভীষণ কৃপণ। না বাবা, কৃপণ নই, হিসেবেই বলতে পারো। আমার ফিস কত জানেন? 500 টাকা। আর খরচাপাতি যা লাগে। নয়নচাঁদ ফের ভিড়মি খেলেন। এবার আর তার জ্ঞান ফিরতে বেশ সময় লাগে। বড়দা বিরক্ত হয়ে বললেন, কৃপণ বা হিসাবই বললে আপনাকে কিছুই বলা হয় না। আপনি যাচ্ছে তাই রকমের কৃপণ। বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি। নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন, পাড়ার লোক হয়ে তুমি 500 টাকা চাইতে পারলে? তোমার ধর্মে শৈল। আপনার প্রাণের দাম কি আপনার চেয়ে বেশি নয়? হ্যাঁ, কিছু কম হবে বাবা। হিসাব করে দেখেছি আমার প্রাণের দাম 250 টাকার বেশি নয়। তবে আমি চললুম, ভিজিট বাবদ 20টা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। নয়নচাঁদ আতকে উঠে বললেন, যেও না বাবা বড়দা, ওই 500 টাকাই দেবোক্ষণ। বরদাচরণ এবার পাইপ বেয়ে সিঁড়ি দিয়ে বেয়ে ঘরে এসে উঠলেন। হাত বাড়িয়ে বললেন, চিঠিটা দেখি। চিঠিটা নিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন, কালিটা পরীক্ষা করলেন, কাগজটা পরীক্ষা করলেন, আতশ কাজ দিয়ে অনেক অক্ষরগুলো দেখার চেষ্টা করলেন। এটা কি জনার্দনেরই হাতের লেখা? ঠিক বুঝতে পারছি না। জনার্দন কয়েকটা হ্যান্ড নোট আমাকে লিখে দিয়েছিল, সেই লেখার সঙ্গে মিল আছে অনেকটা। তা বড়দা বললেন, মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না। তার মানে কি বাবা, এখানে গামছাটা উঠছে কেন? গামছাই তো আসল। জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁস ছিল না? মনে হচ্ছে গামছা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচে যায়। এ চিঠি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা। আপনি বরং কটা দিন একটু ভালো করে খাওয়া দাওয়া করুন, আমোদ আহ্লাদ করে নিন। তার অর্থ কি বাবা? কি বলছো সব? আমি জীবনে কখনো ফুর্তি করিনি, তা জানো? জানি বলেই তো বলছি। টাকার পাহাড়ের উপর শকুনের মতো বসে থাকা কি ভালো? অমাবস্যার তো আর দেরিও নেই। নয়নচাঁদ বাক্য আরও হয়ে চেয়ে রইলেন। তারপর বললেন, জনার্দন যে মরেছে তার সাক্ষী সবুত আছে। লাশটা শনাক্ত করা হয়েছিল, তার আত্মীয়রাই শনাক্ত করেছিল। তবে তো আরও বিপদের কথা। যদি ভূতের ছিটি হয়ে থাকে তবে আমাদের তো কিছুই করার নেই। নয়নচাঁদ একবার ভ্যাঁ করে কেঁদে ফেললেন। প্রাণটা বাঁচাও বাবা বড়দা, যা বলো তাই করি। বড়দা এবার একটু ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, ঠিক আছে, দেখছি। এই বলে বড়দাচরণ বেরিয়ে গেলেন। নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন, কিছুক্ষণ পরে 3 দিন পরে ফিরে এসে বললেন নয়নচাঁদ যে ব্যাটাকে পেয়েছি ধরতে। যাক, বাঁচা গেল। বড়দা মাথা নেড়ে বললেন, তাকে ধরা অত সহজ নয়, তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ পেয়েছি। এই শহরেই একটা বস্তিতে থাকে, ভিক্ষে করে খায়। কিন্তু খবরে তাতে আমার কি? বড়দা পটপট করে যেয়ে বলেন, চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করছেন ভূতরা কেন আপনার ওপর রাগ, তার বউ ছেলে মেয়ে বিক্রি হয়ে ঘুরে যাওয়াটা করাটা সহ্য করতে পারছে না। তা বটে। তা যদি বাঁচতে চান তার আগে ব্যবস্থা করুন। কী ব্যবস্থা বাবা বড়দা? তার বাড়িঘর ফিরিয়ে দিন, আর যা সব ক্রোক নিয়েছিলেন তাও দিয়ে দিন। ওরে বাবা, তার চেয়ে মরাও ভালো। আপনি চ্যাম্পিয়ন। কিসে বাবা বড়দা? কিপটেমিতে। আচ্ছা, আসি। আমার আর কিছু করার নেই। দাঁড়াও, অত চটো কেন? জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু হবে? মনে হয় হবে। তারপর আমি তো আছি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়নচাঁদ বললেন, তাহলে তাই হবে বাবা। অমাবস্যার আর দেরি নেই। মাঝখানে মোটে 7টা দিন নয়নচাঁদের জনার্দনের ঘরবাড়ি, জমিজমা, ঘটিবাটি, সোনাদানা সবই তাকে ফিরিয়ে দিলেন। জনার্দনের বউ তো আনন্দে কেঁদে ফেলল। ছেলেমেয়েগুলো বিহ্বল হয়ে গেল। বড়দা নয়নচাঁদকে বললেন, আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন, সঙ্গে ছানার ডালনা আর পায়েস। বলো কি? যা বলছি তাই করতে হবে। আপনার প্রেশার খুব লো, শকটক খেলে না মরে যাবেন। তাই হবে বাবা বড়দা, যা বলবে করবো, শুধু প্রাণটা দেখো। নয়নচাঁদ পরোটা খেয়ে বললেন, বেশ লাগে। কোনোদিন খাননি তো? ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল। আর পায়েস খেতে খেতে পুনর্জন্মের কথাই মনে পড়ে গেল তার। না, পৃথিবী জায়গাটা বেশ ভালোই। সকালবেলাতেই বড়দা জানলা দিয়ে উঁকি মারলেন, এই যে নয়নচাঁদ বাবু, কেমন লাগছে? গায়ে বেশ বল পাচ্ছি বাবা, পেটটা উঠভাট করছে না। আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম। আরও 10টা পরিবার আপনার জন্য পথে বসেছে। তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা হাতে রাখতে পারবো না। বলো কি বাবা? এরপর আমি যে পথে বসবো, প্রাণটা তো আগে। কি আর করেন? নয়নচাঁদ বাকি 10টা পরিবারকে যা কিছু দেনার দায় দখল করেছিলেন সব ফিরিয়ে দিলেন। মনটা একটু কেমন দমে গেল বটে, কিন্তু ঘুমটা হলো রাত্রে। অমাবস্যা এসে পড়লো প্রায়। আজ রাত কাটলেই কাল অমাবস্যা। সন্ধ্যাবেলা বড়দা এসে বললেন, কেমন লাগছে নয়নচাঁদ বাবু? ভয় পাচ্ছেন না তো? ভয় শুকিয়ে যাচ্ছি বাবা, ভয় পাবেন না। আজ রাত্রে 2খানা পরোটা বেশি খাবেন। কাল সকালে যখন ভিখিরি আসবে তাদেরকে কাউকে ফেরাবেন না, সবাইকে কিছু দেবেন। নয়নচাঁদ হাতছাড়া গলায় বললেন, তাই হবে বাবা, তাই হবে। সব বিলিয়ে দিয়ে নেংটি পরে হিমালয়ে চলে যাব, যদি তাতে তোমার স্বাদ মেটে। পরদিন সকালে উঠে নয়নচাঁদের চক্ষু চড়ক গাছ। ভিক্ষে দেওয়া হয় না বলে এ বাড়িতে কখনো ভিখিরি আসে না, কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে। নয়নচাঁদ তো মূর্ছা গেলেন। মূর্ছা ভাঙার পর বেজায় মুখে উঠলেন, সিন্দুক খুলে টাকা খুললেন, চাকরকে বললেন। ভিখিরিরা যখন বিদায় নিল নয়নচাঁদের 1000 খানেক টাকা খসে গেছে।
নয়নচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন। 1000 টাকা যে অনেক টাকা। দুপুরে এরকম উপোস করেই কাটালেন নয়নচাঁদ। টাকার শোক তো কম নয়। নিজের ঘরে শুয়ে একটু তন্দ্রা বসেছিল। যখন তন্দ্রা ভাঙলো তখন চারিদিক অমাবস্যার অন্ধকার। ঘরে কেউ আলোও দিয়ে যায়নি। আতঙ্কে অস্থির হয়ে নয়নচাঁদ চেঁচালেন, ওরে কে আছিস? কেউ জবাব দিল না। ঘাটটা কেমন সুরসুর করছিল নয়নচাঁদের, মুখটা ছমছম। চারদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্য। ফিসফাস কথাও শুনতে পাচ্ছেন। নয়নচাঁদ সবাই কাঠ হয়ে জানলার দিকে চেয়ে রইলেন। হঠাৎ সেই জানলায় একটা ছায়ামূর্তি উঠে এলো। নয়নচাঁদ আর সহ্য করতে পারলেন না। হঠাৎ তেড়ে উঠে জানলার কাছে বললেন, কে রে ভূতের বউ? আর কোন পাপটা আছে আমার শুনি? আর কোন কর্মফল বাকি আছে? তোরাই পড়ুয়া করি তোর। একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল। হঠাৎ জানলার বাইরে থেকে বরদাচরণ বললেন, ঠিকই বলেছেন নয়নবাবু, আপনার আর পাপটাপ নেই। ঘাড়ও কেউ মটকামাবে না। অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে বটে, তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ? এবার যেমন চালাচ্ছেন তেমন চালিয়ে যান। সকালে ভিখিরি বিদায়, দুপুরে ভরপেট খাওয়া, বিকেলে দান ধান সচ্চিন্তা, রাত্রে পরোটা। মনে থাকবে? নয়নচাঁদ একটা শ্বাস ছেড়ে বললেন, থাকবে বাবা, থাকবে। তার মানে নয়নচাঁদ এখন কে তাকে কিভাবে জব্দ করলো, এটা যে তার তো মানে সমস্ত সবার জিনিসপত্র, টাকা পয়সা, জমি জমা সব নিয়ে নিত। তার থেকে সবাই দেনা করতো, তারপরে সেই সব বন্ধক নিয়ে নিত এবং তারপর সেটা নিয়ে নিত। এরকমভাবে অনেক পরিবারকে সে এরকম ঘরছাড়া করেছিল। তাই তার একটা মানে চালাকির দ্বারা নয়নচাঁদকে থেকে ওই সবগুলো ফেরত নিল। আর নয়নচাঁদ নিজেও খাওয়া দাওয়া করতো না, খুবই কৃপণ, কিন্তু তারপর থেকে ওর মনের দিক দিয়েও কিন্তু অনেকটা শান্তি পেল। এবং সেই শান্তিটা হচ্ছে আসল শান্তি। কারণ ওর মনে হচ্ছে যে এখন আমি আর পাপী নই, বা আমার এখন আর কোনো পাপ তাপ নেই। এইটা একটা বড় পাওয়া। কেমন না হাসির গল্পটা, বলো? একটু লাইক টাইক করছো তো? করছো না, কেউ লাইক টাইক করছো না। একটু লাইক টাইক করে দিও আর একটু ফলো করে দিও, ঠিক আছে? আবার দেখা হবে, টাটা।